গর্ভাবস্থার ১ম দিকে রক্তপাত। এটা একেবারেই স্বাভাবিক তো নয়। গর্ভাবস্থার ১ম দিকে যেকোনো রক্তপাতকেই গর্ভপাতের লক্ষণ বলে উম ধরে নেওয়া যায়? লক্ষণ হিসেবে ধরে না গেলেও অত্যন্ত কেয়ারফুল থাকতে হয়। সার্ভিক্যাল কোনো সমস্যা সেটাও কি রক্তপাতের কারণ হতে পারে না? অ্যাজ সাচ ইনফেকশন থেকে আসলে স্যার গর্ভাবস্থার এই ১ম দিকে হালকা স্পটিং আর বেশি রক্তপাত এই দুটোই কি ভয়ের? হালকা স্পটিং, হ্যাঁ অবশ্যই দুটোই ভয়ের। নিরাপদ প্রেগন্যান্সির জন্য কি পরামর্শ থাকবে আপনার? গর্ভাবস্থার ১ম দিকে রক্তপাত এটা কি সবসময় খারাপ লক্ষণ? এটা কখন স্বাভাবিক আর কখন বিপদের লক্ষণ? রক্তপাত হলে কি বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে? মিসক্যারেজ হতে পারে? এই সংক্রান্ত নানা প্রশ্ন আপনাদের মনে আছে। আর সেজন্যই আজকের আমাদের এই এপিসোড। আমাদের সঙ্গে আজকের পর্বে রয়েছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর সৌপ্তিক গঙ্গোপাধ্যায়। আমি স্যারের কাছে যাবো। অনেকগুলো প্রশ্ন আছে জানি। সেগুলো নিয়ে আলোচনা হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি আজকের পর্বে আমরা যেগুলো আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে হেলথ নমস্কার। ইমপ্যাক্ট বাংলায়। স্যার একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করেছি। গর্ভাবস্থার ১ম দিকে রক্তপাত। এই বিষয়টা স্যার কতটা সিরিয়াস এবং কখন গিয়ে এটা স্বাভাবিক হতে পারে কিনা কোনোভাবে স্বাভাবিক সেটা যদি একটু আপনি বলেন? আ গর্ভাবস্থার ১ম দিকে ব্লিডিং, মানে যেটা আমরা বলি যে আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং, এটা আ একেবারেই স্বাভাবিক তো নয়। এবং এটা বা মেজরিটি অফ টাইমে অত্যন্ত সবার মনে একটা প্যানিকের সৃষ্টি করে যে হুম, ১ম প্রেগন্যান্সি হলো, তো অনেকে খুব আনন্দে থাকেন। এবং তারপরে এই যে ২ মাস যায় সঙ্গে একটা ব্লিডিং হলেই সবাই ভেঙে ঠিক, পড়েন ঠিক। আরকি। তো এখানে যেটা হয় যে ১ম অবশ্যই যে ১ম দিকে যদি ব্লিডিং হয় অবশ্যই সেটা ইগনোর তো করা উচিতই নয়। হুম, তার বিভিন্ন কারণ থাকে এবং অবশ্যই যে সঙ্গে যিনি যাকে কনসাল্ট করছেন যে গাইনোকোলজিস্ট বা obstetrician, অবশ্যই তাকে জানানো উচিত। এর ব্লিডিং ইন এই যে ১ম যে দিকে যে ব্লিডিং হয় তার থেকে মেইন যে কারণ সেটা থাকে হচ্ছে যেটা আমরা বলি threatened abortion। তো এই কারণে যেটা হয় এটা সবথেকে কমন। যে মেজরিটি অফ টাইম যে সবাই যেটা বলে থাকেন যে সে যেটা বলে যে ব্লিডিং হচ্ছে ১ম প্রেগন্যান্সিতে। সে থ্রেটেন যেখানে হয় যে আ এই যে প্রেগন্যান্সিটা ১ম ইউটেরাসের মধ্যে শুরু হলো, হুম, যেটা ইউটেরাসের একটা ভেতরের লেয়ার থাকে। সেটা আমরা বলি যে এন্ডোমেট্রিয়াম। হুম, সেখানে অনেক সময় ওই যে ভেতরের লেয়ারে যে প্রেগন্যান্সির যে যে খুবই ছোট থাকে, একটা জাস্ট স্যাকের মতো ছোট ১-২ সেন্টিমিটারের, সেটা অনেক সময় ঘষা খেয়ে একটা ব্লিডিং হয়। সেটাকে আমরা বলা হয় থ্রেটেন্ড অ্যাবরশন। তো আচ্ছা। এটাই মেইন রিজন। এছাড়াও অন্যান্য সিরিয়াস রিজনস তো থাকেই, যেমন হচ্ছে যে আ বা সত্যিকারের ধরুন প্রেগন্যান্সিটা অ্যাবরশন এর দিকে চলে যাচ্ছে। তার একটা অন্য ধরনের প্রেজেন্টেশন হুম, থাকে। বা অনেক সময় প্রেগন্যান্সি নরমাল লোকেশনেই থাকে না। যেটা আমরা বলি হুম, একটোপিক প্রেগন্যান্সি। ঠিক। প্রেগন্যান্সি ইউটেরাসের মধ্যে না হয়ে ফ্যালোপিয়ান টিউবস এ প্রেগন্যান্সি চলে এসছে। সেটার কারণেও কিন্তু অনেক সময় ইরেগুলার ব্লিডিং হতে থাকে, যেটা অনেকেই বুঝতে পারেন না যে কেন, বুঝতে কি ধরনের হচ্ছে। তাহলে কি স্যার এটা বলা যায় যে গর্ভাবস্থার ১ম দিকে যেকোনো রক্তপাতকেই গর্ভপাতের লক্ষণ বলে উম ধরে নেওয়া যায়? আ লক্ষণ হিসেবে ধরে না গেলেও অত্যন্ত কেয়ারফুল থাকতে হয়। মানে কারণ হচ্ছে যে, যেমন আমি বললাম যে যে ১ম দিকে যে ব্লিডিংটা, যেটা হচ্ছে মোস্ট কমন রিজন হচ্ছে থ্রেটেন্ড অ্যাবরশন। থ্রেটেন্ড অ্যাবরশন যেমন বললাম যে ওই প্রেগন্যান্সির যে স্যাকের সাথে ইউটেরাসের ভেতরের লাইনিং এর কিছু ফ্রিকশন এর ফলে একটু ব্লিডিং হয়। তো সেটা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু, যদিও এটা ব্লিডিং হয় এবং এই ক্ষেত্রে ব্লিডিং খুব অল্প হয়। অল্প মানে ধরুন খুবই স্পটিং টাইপের বা একটা ব্রাউন কালারের ডিসচার্জ হলো। পেটে তেমন কিছু ব্যথা থাকে না হুম, এবং এক্ষেত্রে সবাইকে বলা হয় যে আপনারা একটু রেস্টে থাকবেন এবং কিছু পেইন কিলার দেওয়া হয় বা কিছু ব্লিডিং কমানোর ওষুধ দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে কিছু প্রোজেস্টেরন ট্যাবলেট দেওয়া হয় যাতে জরায়ুর বা ইউটেরাসের মাসলটা রিল্যাক্স থাকে। হুম, তো এক্ষেত্রে ৯০% ক্ষেত্রে এভাবে কিন্তু ব্লিডিং কমে যায়। 90 to 95% ক্ষেত্রে। তো এটাও যেমন ঠিক না যে ব্লিডিং হওয়া মানেই অ্যাবরশন হয়ে যাবে। এটা অবশ্যই ঠিক না। বাট এটাও ঠিক যে হ্যাঁ, এই যে এন্টিটিটার কথা বললাম থ্রেটেন্ড অ্যাবরশন, এখানে যদি কেউ রেস্ট না নেন বা খুব হেভি ওয়ার্ক করছেন বা কোথাও
দূরে, দূরে ট্রাভেল করছেন বা খুব হেভি ওয়ার্ক করছেন, অবশ্যই কিন্তু এটা তখন প্রগনোসিস কিন্তু ফেভারেবল হবে না। তো এই কন্ডিশনটা আর্লি ডিটেক্ট করে অবশ্যই রেস্ট নেওয়া এবং যে মেডিকেশনগুলো বললাম, সেগুলো নিয়ে উনি যদি ট্রিটমেন্ট শুরু করেন তো অবশ্যই সবসময় অ্যাবর্শনের দিকে যায় না প্রেগন্যান্সি। আচ্ছা। এবার কি তাহলে স্যার কোনো ধরনের ইনফেকশন বা সংক্রমণ বা সার্ভিক্যাল কোনো সমস্যা সেটাও কি রক্তপাতের কারণ হতে পারে না? অ্যাজ সাচ ইনফেকশন থেকে যে বা ব্লিডিং হয় সেটা খুব একটা কমন নয়। যদিও অনেক রেয়ার ক্ষেত্রে দেখা যায় যে ইউটেরাসের মুখে অনেক সময় প্রেগন্যান্সিতে অনেক সময় দেখা যায় যে ইউটেরাসের মুখে অনেক সময় যে সার্ভিক্সে ইনফেকশন হতে, হতে অনেক সময় কিন্তু সামান্য ব্লিডিং এর ইস্যু হতে পারে। বাট এটা রেয়ার। ইনফেকশনটা মেইনলি খুব একটা কারণ নয় মানে ব্লিডিং হওয়ার। আর তাহলে স্যার গর্ভাবস্থার এই ১ম দিকে হালকা স্পটিং আর বেশি রক্তপাত এই দুটোই কি ভয়ের? হালকা স্পটিং হ্যাঁ, অবশ্যই দুটোই ভয়ের। কারণ যেকোনো ধরনের ব্লিডিং আমরা বলে রাখি যখন সবাই আসেন যে কনসালটেশন করার জন্য ১ম ভিজিটে ধরুন ১-১.৫ মাসে যখন সবে পিরিয়ডস মিস হয়েছে। তো সেক্ষেত্রে সবাইকেই বলা হয় যে আপনারা খুব কেয়ারফুল থাকবেন যে এনি টাইপ অফ ধরুন ব্লিডিং বা ইভেন যদি স্পটিংও হয় জানাবেন। হুম, কারণ অনেক সময় দেখা যায় যে এই অ্যাবর্শন ছাড়াও অনেক সময় যে প্রেগন্যান্সির যেটা আমরা বললাম যে ছোট স্যাক ইনিশিয়ালি যখন প্রেগন্যান্সি আস্তে, আস্তে শুরু হয়, সেখানেও কিন্তু অনেক সময় প্রেগন্যান্সির চারধারে অনেক সময় একটা ব্লিডিং হয়ে যায়। যাকে আমরা বলি যে সাবকোরিয়নিক হেমারেজ মেডিকেল টার্মস এ প্রেগন্যান্সির যে স্যাকের আশেপাশে অনেক সময় ব্লিডিং হয়। তো সেটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আপনি মেডিকেশনস হুম, না নিলে বা যদি আপনি ট্রিটমেন্ট না করেন, ঠিকঠাক টাইমে রেস্ট না নেন, তো সেটাও কিন্তু সিরিয়াস হতে পারে। ঠিক। এক্সেস ব্লিডিং এর একটি ইস্যু আছে। অনেকেই যেমন সাডেনলি বলেন যে, আমাদের হচ্ছে যে এই তো আল্ট্রাসাউন্ড করালাম, তারপরে হচ্ছে সাডেনলি ব্লিডিং হচ্ছে, পেটে ক্র্যাম্পস হচ্ছে খুব হুম, সিভিয়ার। এক্ষেত্রে মেজরিটি অফ টাইম দেখা যায় যে এত ব্লিডিং হচ্ছে, ক্র্যাম্পস হচ্ছে, এক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি কন্টিনিউ ম্যাক্সিমাম টাইমে করা যায় না। ঠিক। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই অ্যাবর্শনের দিকেই চলে যায়। চলে যায়। তাহলে স্যার এই ধরনের যখন ব্লিডিং এর সমস্যা হচ্ছে বা যখন একজন গর্ভবতী মা তখন তিনি যখন দেখলেন যে রক্তপাত হয়েছে সেটা হালকা স্পটিং হোক বা বেশি রক্তপাত হোক, তখন তাহলে সে কখন চিকিৎসকের কাছে যাবে? জানি তৎক্ষণাৎই যাওয়া উচিত আপনি বলবেন। কিন্তু এবং যাওয়ার পরে কি ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে আ হবে? তখন আপনি যে কোয়েশ্চেনটা করেছেন এটা খুবই পার্টিনেন্ট। মানে হচ্ছে যে অনেকেই যেটা হচ্ছে চিকিৎসককে জানান না। জানান। এবং অনেকে আছে যে যেটা খুবই ভালো আরকি যে অল্প ব্লিডিং হলেও অনেকে জানান। যেটা আমরা বলেও দিই। ঠিক। তো দুক্ষেত্রে যেটা আমি আনসার দেব এনি ধরনের কোনো ধরনের ব্লিডিং হলেই জানানো উচিত। এবং ফার্স্টলি যেটা করা উচিত ধরুন প্যানিক না করা। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে একটা নিজের অ্যাসেসমেন্ট অফ ব্লিডিং একটা অবশ্যই জরুরি। যেটা যেমন আমি কিছুক্ষণ আগে বললাম, যদি অল্প, অল্প ব্লিডিং হয়, ধরুন এটা ব্রাউনিশ ডিসচার্জ, তাহলে তো উনি কিছুটা বাড়িতে অপেক্ষা করে পরের দিন ডক্টরের সাথে যোগাযোগ করলেন, ঠিক। সেটা তো ঠিক আছে। বাট যদি বেশি ব্লিডিং হয়, তো অবশ্যই সঙ্গে, সঙ্গে কিন্তু মেডিকেল কনসালটেশন করা উচিত। এবারে আপনি একবার ব্লিডিং হলে আপনি কি করবেন? এবার এসে ফার্স্ট স্টেপ যেটা হয় যে আমাদের আল্ট্রাসাউন্ড করতে হয়। আল্ট্রাসাউন্ড করে অবশ্যই দেখতে হয় যে আ যতই যখন ব্লিডিং হচ্ছে তখন কোনো বেবির যে হার্টবিট আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সেটা দেখা যাচ্ছে কিনা এবং যেমন বললাম যে প্রেগন্যান্সি স্যাকের আশেপাশে কোনো ব্লিডিং আছে কিনা বা জরায়ুর যে মুখটা যেটা সার্ভিক্স ওটা ওপেন হয়ে গেছে কিনা, যেটা আমরা বলি যে ওপেন ইন্টারনাল অস খুলে গেছে কিনা। যদি ওপেন হয়ে যায় তাহলে কিন্তু বা হার্টবিট না থাকে তাহলে কিন্তু প্রেগন্যান্সি বলে দিতে হয় যে এটা কিন্তু অ্যাবর্শনের দিকেই যাবে। বা যদি হার্টবিট থাকে এবং যদি জরায়ুর মুখটা বন্ধ থাকে আল্ট্রাসাউন্ডে, তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু প্রেগন্যান্সি ভালো দিকেই যায়। তখন বলা হয় যে আপনি যেমন বললাম যে রেস্ট নিতে কিছু, কিছু পেইন কিলার্স, ব্লিডিং কমানোর ওষুধ এবং প্রোজেস্টেরন, অনেকেই জানেন যে প্রোজেস্টেরন ট্যাবলেট, এটা ট্যাবলেট হিসেবেও নেওয়া যায়, ইনজেকশন হিসেবেও নেওয়া যায়। তো এই ধরনের মেজার্স নিলে কিন্তু ব্লিডিং আস্তে, আস্তে কমে যায়। আচ্ছা। তাহলে স্যার এটা আপনি একটু বলুন যে যখন এরকম গর্ভাবস্থায় রক্তপাত হচ্ছে কোন ক্ষেত্রে বা কোন জায়গায় কোন পর্যায়ে গিয়ে গর্ভের সন্তানকে বাঁচানো সম্ভব হয়? যেমন আ ধরুন হচ্ছে যে যদি খুব বেশি ব্লিডিং হচ্ছে এবং ধরুন প্রেগন্যান্সি ধরুন ২ মাস সবে এবং যদি আল্ট্রাসাউন্ডে দেখা যায় ধরুন হার্টবিট নেই বা জরায়ুর মুখটা ধরুন ওপেন হয়ে গেছে, যেটা আমরা বলি অনেক ক্ষেত্রেই যে তখন কিন্তু ক্ষেত্রে বলা হয় যে আপনার প্রেগন্যান্সি কিন্তু খুব একটা কন্টিনিউ করানো যাবে না। বা যাদের ধরুন দেখা যায় যে ধরুন হার্টবিট আছে,
তেমন খুব একটা যে প্রেগন্যান্সির যে স্যাকের আশেপাশে ব্লিডিং নেই বা জরায়ুর মুখটা বন্ধ, তখন কিন্তু বলা যায় যে প্রেগন্যান্সি কিন্তু বাঁচানো যাবে এবং আপনি কিছু ওষুধপত্র খেয়ে রেস্ট নিলে আস্তে, আস্তে কিন্তু সিচুয়েশন ইমপ্রুভ করবে আস্তে, আস্তে। আচ্ছা। তাহলে স্যার একদম নিরাপদ প্রেগন্যান্সির জন্য কি পরামর্শ থাকবে আপনার? যাতে মা এবং শিশু, গর্ভস্থ শিশু দুজনেই একেবারে সুস্থ স্বাভাবিক থাকে, এই ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে না হয়? ব্লিডিং প্রিভেন্ট করার অ্যাজ সাচ কিছু মানে যে হবে কি হবে না সেটা আগে থেকে বলা খুব মুশকিল। যে কার অ্যাবরশন এর দিকে যাবে, যাবে না। বাট অবশ্যই আমরা বলা হয় যে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আপনারা প্রেগন্যান্সি প্ল্যান করুন লাইক লেস দ্যান 35 ইয়ার্স অফ এজ। কিছু, কিছু ফলিক অ্যাসিড বলে কিছু ট্যাবলেট আছে ওটা আপনি প্ল্যান করার ১ মাস আগে থেকে নিন। কিছু যদি প্রেশার যাদের বেশি থাকে বা ডায়াবেটিস থাকে সেগুলো কন্ট্রোল করান। তারপরে প্রেগন্যান্সি নিন এবং প্রেগন্যান্সি এলে অবশ্যই কিছু, কিছু মেডিকেশনস আছে যেগুলো আমরা যেমন প্রোজেস্টেরন, ফলিক অ্যাসিড এগুলো দেওয়া উচিত। বেড রেস্ট অ্যাজ সাচ কিছু রেকমেন্ডেড নয় প্রেগন্যান্সিতে আমরা এখন কিছু বলি না যে বেড রেস্টের। বাট অবশ্যই যেটা আছে ১ম দিকে প্রেগন্যান্সি যখন শুরু হবে তখন কিন্তু খুব স্ট্রেনুয়াস অ্যাক্টিভিটিস বা কিছু হেভি ওয়ার্ক, লং ট্রাভেল এগুলো একটু এভয়েড করতে পারলে বেটার। এবং অবশ্যই যখনই প্রেগন্যান্সি আপনারা প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসছে, আগেকার দিনে বলা হতো অনেকদিন পরে আল্ট্রাসাউন্ড করতে। এখন বলা হয় যে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হলে একবার আল্ট্রাসাউন্ড করে দেখে নেওয়া উচিত যে প্রেগন্যান্সি কোথায় আছে এবং ঠিকঠাক লোকেশনে আছে কিনা বা যদি ঠিক ইউটেরাসের বা জরায়ুর মধ্যে থাকে সেখানে কোনো কমপ্লিকেশনস আছে কিনা সেগুলো দেখে নেওয়া উচিত। তো এই মেজার্সগুলো ফলো করলে অনেক ক্ষেত্রেই কিন্তু এই ব্লিডিং বা হচ্ছে যে অ্যাবনরমাল ব্লিডিং এগুলো প্রিভেন্ট করা সম্ভব হয়ে হয়ে থাকে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। হুম। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে গর্ভাবস্থার ১ম দিকে রক্তপাত মানে সেটা কিন্তু কোনোভাবেই আপনি অবহেলা করতে পারেন না। কারণ সেটা স্বাভাবিক নয়। গর্ভস্থ শিশুকে সুস্থ রাখতে, সুস্থ সন্তানের জন্ম দিতে আপনাকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। যদি কখনো কোনো হালকা ব্লিডিং বা নামমাত্র ব্লিডিংও হয়ে থাকে, অবশ্যই তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে গিয়ে জানান যে কি সমস্যা হচ্ছে, কখন, কোথায়, কিভাবে ব্লিডিং হচ্ছে। এই ধরনের সমস্যা সংক্রান্ত আরো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আমরা চেষ্টা করব নিয়মিত এই ধরনের আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে। ততক্ষণ হেলথ ইমপ্যাক্ট বাংলাকে দেখতে থাকুন, সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। আবার অন্য কোনো পর্বে দেখা হবে। সুস্থ থাকুন, গর্ভের সন্তানকে সুস্থ রাখুন। ধন্যবাদ।